জাতির জনক মহাত্মা গান্ধী মেয়র রোড মূর্তির পিছনে রয়েছি। তো তার একটা বিখ্যাত তিনটে ফিলসফি আছে, বুরা মত কাহো, বুরা মত সোচো, বুরা মত বলো। এখন পরিস্থিতি পাল্টে গেছে, এখন অহিংসা নীতিতে কেউ বিশ্বাস করে না, এখন সবাই হিংস্র হয়ে গেছে। যাই হোক, সন্ধ্যা নামানো উল্টো দিকে ইডেন গার্ডেন, মেয়র রোড, আমি নয়ন রায়। কিন্তু যার সঙ্গে আমি কথা বলবো তার অবশ্যই পরিচয়, তিনি কে, কোথা থেকে এলেন, তার একটা ছোট্ট বিবরণ দেওয়া উচিত বলে, এটাই সৌজন্য সাংবাদিকতার ক্ষেত্রে। অনুপম কাঞ্জিলাল, তিনি কে? অনুপম দা আমার অত্যন্ত ঘনিষ্ঠ ও শ্রদ্ধেয়, আমার অগ্রজ। আমি তাকে সম্মান করি, তার কাছে অনেক কাজ শিখেছি, আজও শিখি, তার কাজ দেখি। তো আজকে আমি তার ইন্টারভিউ নিচ্ছি, এটা আমার পরম সৌভাগ্য বলতে পারো। অনুপম দা, অনেক দিনের পথ। হ্যাঁ, অনেকটা সময় পরে তোমার সাথে, এবং একসঙ্গে আমরা অনেকদিন কাজও করেছি, তুমি আর আমি। তো প্রায় অনেকটা সময়, মানে, এবং আমি যেটা মনে হয়, আমি যখন চ্যানেলে চালাচ্ছি তখন তুমি সেই সময় অন্যতম একটা দায়িত্ব নিয়েছিলে, মানে আমাদের পাশে থেকে কিভাবে চ্যানেলটা পরিচালনা করা যায়, কিভাবে চ্যানেলটার যে সম্পাদকীয় রীতি কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এবং আমাদের যে ধারণাটা, যে আমি বারবার করে বলেছিলাম যে সাংবাদিকতা মানে ক্ষমতাকে প্রশ্ন করতে হবে, ক্ষমতার ঠিক উল্টো দিকে দাঁড়াতে হবে, এবং সেটা চালিয়ে যেতে যে খুব সমস্যার মধ্যে পড়তে হবে সেটা তুমি বুঝতে পেরেছিলে। এবং তুমি বারবার করে বলতে যে আমরা কিভাবে ক্ষমতাকে প্রশ্ন যেমন করব, তেমনি আমাদের চ্যানেলটাকেও চালু রাখতে হবে। সেই সময় আমরা যে কোনো কারণে সামঞ্জস্য রেখে সেটা করতে পেরেছি। এরকম সেটা অবশ্যই ঘটনা যে আমরা কোনো সময় ক্ষমতাকে প্রশ্ন করাটা ছাড়িনি। মানে তুমি ভাবো, সেই সারদার সময় যখন সবাই, মানে নতুন সরকার এসেছে, পরিবর্তনের সরকার, সবাই সেই দিকে ঢলে গেল, এবং মূলত চ্যানেল 10 সম্পাদকীয় রীতিকে নিয়ন্ত্রণ করছে। তখনও কিন্তু আমরা আমাদের স্বাতন্ত্র্য বজায় রেখেছিলাম এনি বাংলায়, এবং সে তো সত্যি একটা, সে আলোচনা করতে গেলে অনেকটা বিস্তৃত, অনেকটা বড় হবে। আমি স্বতন্ত্র মিডিয়ার গণতন্ত্রের পক্ষে, তুমিও তাই, তুমিও স্বতন্ত্র গণতন্ত্রের পক্ষে। তুমি আমাকে বারবার বলতে, আমারও মনে আছে, এটা দিয়ে আমি আসল সাবজেক্টে আসবো। আমি বারবার তোমায় বলতাম যে অনুপম, আমি কিন্তু টিভির মুখ নই, কারণ আমি অ্যাঙ্কারিং জানি না, আমি অতটা ঠিক বলতে পারবো না। তো তুমি আমাকে বলতে, ইউ ক্যান ডু এনিথিং, তুমি পারবে। যাই হোক, এখন মোটামুটি বাংলায় যতটা পারি চেষ্টা করি। তো সেটা অবশ্যই তার প্রেরণার যে ফসল বুনিয়াদি স্তরে, সেটা অনুপম কাঞ্জিলাল। এটা আমার স্বীকার করতে কোনো, মানে আমি সম্মানিত গর্ব অনুভব করছি। তুমি আমাকে শিখিয়ে, সবাই সবার কাছ থেকে শেখে, আমিও তোমাদের কাছ থেকে শিখি। সবাই, মানে সহকর্মীদের পারস্পরিক বিনিময়ের মতো তো শিখতে হয়, এটা তো নিয়ম আর কি। আমি যে জিনিসটা জানি তুমি সেই জিনিসটা জানো না, হয়তো আবার তুমি যেটা জানো আমি জানি না, এইভাবে পারস্পরিক দেনা পাওনার মধ্যে তো শিখতে হয়। আমি তোমার বিভিন্ন অনুষ্ঠানগুলো দেখি, এবং তুমি যেভাবে ব্যাটিং, আমি আগের অনুপম কাঞ্জিলাল, 10 বছর আগে অনুপম কাঞ্জিলাল, এখনকার 10 বছর অনুপম কাঞ্জিলাল, আমি তোকে পার্থক্য দেখছি না। আমি একটু রোগা হয়ে গেছি। হ্যাঁ, এবার আমি মূল জায়গায় আসি, যে তুমি অনেকটা বছর ধরে আছো। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সিপিআইএম এর বাংলা বাজাও যাত্রা তুফানগঞ্জ থেকে শুরু করেছে, হুগলি এসছে, কামারহাটি শেষ করবে। আচ্ছা, কতটা প্রাসঙ্গিক বলে মনে হয় এই মুহূর্তে বামেতে যে অস্তিত্ব বা পরিস্থিতি বা পর্যালোচনা হয় বিভিন্ন সময়, সন্ধিক্ষণে আলোচনা হচ্ছে, যেখানে 2021-এ শূন্য ছিল, ঘোরা ছিল, ক্ষয়িষ্ণু বামেরা পরিণত হয়েছিল। তাই বাংলা বাজাও যাত্রা বামপন্থীদের কাছে 2026-এ ভোট বাক্সে কতটা রিফ্লেকশন হতে পারে? মানে তুমি জানতে চাইছো যে বাংলা বাঁচাও যাত্রা বামদের অক্সিজেন যোগাবে কিনা, তাই তো? বিষয়টা দেখো, যে বাংলা বাঁচাও যাত্রা এটার জন্যই হঠাৎ করে বামপন্থীদের জোয়ার আসবে, বামপন্থীরা একটা বড় সাফল্য পাবে, এমনটা এখনই নয়, কিন্তু এটার একটা তাৎপর্য আছে। ভালো করে খেয়াল করলে দেখবে যে এখানে ক্রমাগত যেটা হচ্ছে, বামপন্থীরাও বুঝতে পারছেন যে এখানে দুটো দল, মানে এক হচ্ছে শাসক দল আর একটা শাসক বিরোধী হিসেবে বিজেপি, এই দুটো দলের মাঝখানে একটা জায়গা দরকার, সবাই বুঝতে পারছেন। এবং বামেরা ক্রমাগত যেটা চেষ্টা করছে যে এই মাঝখানের জায়গাটা, অর্থাৎ বাইনারিটা ভেঙে তারা একটা জায়গা তৈরি করবার চেষ্টা করছে। আমার মনে হয় বাংলা বাঁচাও যাত্রা একটা প্রভাব তো ফেলবে, কিন্তু তুমি যদি বলো যে 26-এ ভোট বাক্সে এটা বিরাট প্রতিফলন হবে কিনা, এমনটা নয়। কিন্তু মানুষ একটু একটু করে বুঝবে বামপন্থীতে যেটা দরকার। আমি বারবার করে বলি, বামপন্থী সংস্কৃতিটা, যেটার উপরে মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে,
দীর্ঘদিন এখানে শাসন করেছিল 34 বছর। শেষের দিকে তাদের যে শাসন প্রণালী সেটা সম্পর্কে মানুষের একটা অনীহা তৈরি হয়েছিল, তারপর অনাস্থা। সেই জায়গাটা দূর করবার জন্য না মাটিতে থাকা, মাটিতে থেকে কাজ করাটা খুব জরুরি, মানুষের আস্থা অর্জন করাটা জরুরি। সেটার একটা প্রয়াস, সেটার একটা বার্তা কিন্তু এই বাংলা বাঁচাও যাত্রা দিতে শুরু করেছে। এখনো মুখ নেই, যেটা বলা হচ্ছে যে কোথায় মুখ, কিন্তু তবুও এই যে অল্প বয়সী তরুণ নেতা নেত্রীরা পথে নামছেন, মীনাক্ষী মুখার্জির মতো, এদের দিয়ে একটা নতুন বার্তা কিন্তু বামেরা দিতে চাইছে। এখনই না হলেও আগামী সময় এর একটা ফল আছে। কারণ আমাদের এখানকার রাজনীতি যদি ভালো করে ভাবো তাহলে দেখা যাচ্ছে যে গোটাটাই দক্ষিণপন্থী রাজনীতির দিকে হেলে গেছে। মানে প্রধান বিরোধী দল সে চরম দক্ষিণপন্থী, আর এখন শাসক দল সেও দক্ষিণপন্থী। ফলে দুটোই দক্ষিণপন্থী দল, তার বাইরে যে জায়গাটা থাকে সেটা অবশ্যই বামপন্থীদের জন্য। সেই জায়গাটা তৈরি করবার প্রয়াস যদি এখন থেকে হয়, তাহলে আমার মনে হয় এই যে বাংলা বাঁচাও যাত্রার মধ্য দিয়ে যে প্রয়াসটা শুরু করেছে, এইরকম আরো প্রয়াস বামপন্থীরা নেবে এবং আস্তে আস্তে তাদের জায়গা ফিরবে। যদি না ফেরে তাহলে কিন্তু আমি বলছি আমাদের রাজ্যের জন্য একটা অশুভ সংকেত বা খারাপ জায়গা তৈরি হবে। বামপন্থীদের অবশ্যই আজকের পরিস্থিতিতে প্রাসঙ্গিক হয়ে উঠতে হবে। অনুপমদা, আমরা এমন একটা সময় আলোচনাটা করছি, সে সময় পশ্চিমবঙ্গে মেরুকরণের রাজনীতি হচ্ছে, পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি হচ্ছে, ভাগীরথীর স্রোতে ঘুরপাক খাচ্ছে, কখনো হিন্দু মুসলমান কাঠ খেলা হচ্ছে। হুমায়ুন কবির সাম্প্রতিক শুভেন্দু অধিকারীর অ্যাটাচমেন্ট অফ কমেন্টস যেগুলো বলছে সরকার সম্পর্কে, এই সামগ্রিক পরিস্থিতির মাঝখানে বামপন্থীরা একটা ক্ষয়িষ্ণু ছিল। তুমি বলছো হ্যাঁ, মানে নতুন মুখের সন্ধানের খোঁজ চলছে। এই সামগ্রিক বাইনারির মাঝখানে বামপন্থীরা, কারণ পুরনো বামপন্থী মানুষজনকে অনেকে বিরক্ত দেখতে চাইছে না। কারণ কি, তারা কথায় কথায় সমাজতান্ত্রিক বিপ্লব, কথায় কথায় লেনিনগ্রাদ, কখনো কখনো আমার অ্যাঙ্গেল, কখনো কখনো কার্ল মার্কস, এইসব চাইছে না। বলছে মডার্ন কমিউনিজমের ফর্মুলা পাল্টাচ্ছে। এই একদিকে বাইনারি, একদিকে মডার্ন কমিউনিজম ফর্মুলা, তার মধ্যে তরুণ উদ্ভাবনী শক্তি, এটা কতটা সত্যি রিফ্লেকশন, এটা তো প্রমাণ যে ক্ষয়িষ্ণু বামেদের রক্তক্ষরণের জন্য বরফ দরকার ছিল। ওদের একটা প্রবণতা ছিল 11 সালে চলে গেছে কিন্তু ক্ষমতায় আছি আমরা, সেটা কতটা কাটিয়ে উঠতে পেরেছে, তার মধ্যে বাইনারি কমানোর চেষ্টা চলছে, কতটা কাটাতে পেরেছে বামপন্থীরা? না, বাইনারি যে কাটাতে পেরেছে এমনটা নয়। তুমি যে বিষয়টা বললে যে ক্লাসিক বামপন্থা, তুমি একদম বললে যে ক্লাসিক বামপন্থায় মানুষ কি আগ্রহী হবে, বামপন্থার যে তথ্য সেটা নিয়ে একটা ঘটনাই যে আমাদের বামপন্থী বিষয়টাই, বামপন্থার যে মতাদর্শ সেটাই হচ্ছে সময় উপযোগী করে সেটাকে ব্যবহার করা। এখন সেই সময় উপযোগী করবার প্রয়াসে এখানকার বামপন্থীরা কতটা সফল হয়েছে সেটা তো অন্য প্রসঙ্গ। কিন্তু যে বিষয়টা আমাদের নজরে রাখতে হবে যে বামপন্থীরা অবশ্যই এই 2011-র পরে, তুমি ঠিকই বলছো যে তাদের মধ্যে একটা ধারণা ছিল যে আবার ফিরে আসবো, আমরা 34 বছর ছিলাম, আবার ফিরে আসবো। সেটা হয়নি। একটু একটু করে তাদের ওই অহংবোধ কেটেছে এবং এখন তারা যেহেতু শূন্য হয়ে গেছে, এই শূন্য হয়ে যাওয়ার কথাটা বারবার করে তারা বলছেন এবং এখানেই তারা আবার নতুন করে বামপন্থী সংস্কৃতিকে সমাজের জন্য দরকার এটা প্রতিষ্ঠা করতে চাইছে। অর্থাৎ বামপন্থী সংস্কৃতি সমাজের জন্য প্রয়োজন, যেটা আমি একটু আগে বললাম যে দুটোই দক্ষিণপন্থী দল। এখানকার শাসক দল সেও দক্ষিণপন্থী এবং অতি দক্ষিণপন্থী একটা দল, যারা হিন্দু মুসলমান মাধ্যমেই ক্ষমতায় আসতে চায়, অন্য কোনো ইস্যুগুলো বাদ দিয়ে যাচ্ছে। সেখানে বামপন্থীরাই একমাত্র রুজি রোজগার, কাজ পাওয়ার সমস্যা, এগুলোকে যদি ক্রমাগত সামনে আনতে থাকে, আমি বলছি ক্লাসিক বামপন্থা বাদ দিয়েও আমার প্রত্যেক দিনকার যে সমস্যা, সেই সমস্যাগুলোকে যদি তুলে ধরা হয় তাহলে মানুষ তার সঙ্গে হাঁটতে বাধ্য। কিন্তু ওই যে বললাম, লাগাতার ধারাবাহিকভাবে কাজটা করে যেতে হবে এবং তথাকথিত মিডিয়া, যেটা তুমি দেখবে যে মিডিয়া যেভাবে জিগির তোলবার চেষ্টা করছে, এইগুলো বাদ দিয়ে, অর্থাৎ কোনটা ইস্যু আর কোনটা নন ইস্যু সেটাকে গুলিয়ে দিচ্ছে তথাকথিত মিডিয়া। তারাও তাদের স্বার্থের জন্য করছে, কারণ পুঁজিবাদী মিডিয়াগুলো যার লক্ষ্য সেই লক্ষ্যেই তারা করছে। এর বাইরেও সাধারণ মানুষ তো প্রত্যেকদিন অভিজ্ঞতা থেকে দেখছে যে এত এত সমস্যা আমাদের ঘিরে ফেলছে। ফলে বামপন্থার জায়গা চিরদিনই থাকবে। বামপন্থীরা যদি সেই জায়গাটা ধরে এগোতে পারে, আমার মনে হয় আজ না হলেও কাল সেটা আস্তে আস্তে ফিরতে বাধ্য। কারণ এটা কি বলবো, এটা একেবারে যুক্তির পরম্পরা মেনেই হবে। এমনটা নয় যে আকাশ থেকে পড়বে, এমনটা নয় হঠাৎ করে সব মানুষ ভালো হয়ে যাবে। এটা যুক্তির পরম্পরা মেনেই হবে। এদিকেই গতিটা, ইতিহাসটা বা এভাবেই গোটা বিষয়টা হয়, এটাই রীতি। আর বামপন্থী সেই রীতিটাকে প্রতিষ্ঠা করে। এখানকার বামপন্থীদের আরো বেশি বাস্তববাদী হওয়া দরকার এবং তুমি যেটা বলছো যে আদর্শের কথা তো থাকবেই, কিন্তু সেই আদর্শ কথাগুলোকে সময় উপযোগী করে বলা, আজকের সময় যেগুলো দরকার সেগুলো বলা, সেগুলোর উপরে জোর দিতে হবে বামপন্থীদের, এবং তাহলে জায়গাটা পাবে। কিছুদিন আগে আমি হান্নান মোল্লা সাহেবের কথা হচ্ছিল আমার,
যে সর্বভারতীয় কৃষক সভার কৃষক আন্দোলনের বড় নেতা, বর্তমানে সর্বভারতীয় কৃষক সভার সম্মেলনে আমি ছিলাম, সেখানে বিজু কৃষ্ণন ছিল সেখানে। তা আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আচ্ছা আপনারা এত কথা বলছেন, গ্রাম আর শহর দুটো ভাগে সিপিএম বামপন্থীর ভাগ হয়ে যাচ্ছে, তো কিরকম? আমরা দেখুন গ্রামে যারা কৃষক প্রান্তরে আছে, মজদুর, খেটে খাওয়া মেহনতি শ্রমিক, তাদের কাছে কৃষক আন্দোলনটা রিফ্লেকশন পৌঁছচ্ছে না, পৌঁছতে পারছেন না, এটা আপনাদের ব্যর্থতা। উনি স্বীকার করলেন। তুমিও নিশ্চয়ই বলতে পারবে যে গ্রামের বামপন্থী আর শহরের বামপন্থী হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। কৃষকের অধিকারের প্রশ্নে তারা এই কথাগুলো শুনতে চাইছে, যা প্রতিদিন টিভির পর্দায় তারা বলছে, সেটা নয়। মাঠে যেতে হবে, প্রান্তরে যেতে হবে, মহানগরে নয়, গ্রামে যেতে হবে। মানুষের চাহিদা কি? বামপন্থীদের তো গড়ই তো ৭৭-এ ক্ষমতা আসার পিছনে ভূমি সংস্কার আন্দোলন, যা হরেকৃষ্ণ কুমারের বিখ্যাত তার সেই লড়াই, সে আন্দোলন বলতে পারো। বর্গা জমি এবং যোদ্ধারদেরকে থেকে জমি অধিগ্রহণ করা, ৭৭ ছেড়ে দাও ২৫-এ। এই যে কৃষক এবং কৃষি এবং কৃষিজীবী এবং বড়জীবী এবং শ্রমজীবী, এই জায়গাগুলো বামপন্থীরা হিট করতে পারছে বলে মনে হয়? বামপন্থীর এই জায়গাগুলো এখনো ধরতে পারছে বলে খুব আশান্বিত হওয়ার কিছু নেই যে সবটা তারা রিকগনাইজ করতে পারছে, এমনটা নয়। কিন্তু পরিস্থিতিটা সত্যি খুব কঠিন। গ্রামের মানুষ প্রত্যেকদিন নানা সমস্যায় ভুগছে, এবং এটাও তো ঘটনা, এই সমস্যার ক্ষেত্রে একটা পুঁজি দরকার। তাদের পুঁজি নিয়ে অন্য দলগুলো পৌঁছে যাচ্ছে, তাদের মতো করে করছে। এবং আজকের সময় রাষ্ট্রীয় ব্যবস্থা একটা অদ্ভুত প্রকল্প এসেছে, নানাভাবে মানুষকে কিছু টাকা পাইয়ে দেওয়া, এগুলো খারাপ নয়। বামপন্থীদের প্রথম দরকার হচ্ছে যে এই প্রকল্পগুলোকে তারা কিভাবে ব্যাখ্যা করবে সেটা আগে তাদের বোঝা উচিত। যেমন ধরো প্রথমে এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বামপন্থীরা যে কটাক্ষ শুরু করেছিল, পরবর্তী সময় কিন্তু তারা বুঝতে পেরেছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কটাক্ষ নয়, বরং লক্ষ্মীর ভান্ডারের টাকার অঙ্ক আরো বাড়ানো হোক, এবং সেই সঙ্গে অন্যান্য যে নিশ্চিত চাকরিগুলো সেগুলো যাতে যেভাবে দুর্নীতি হচ্ছে সেগুলো না হয়, সেগুলো নিশ্চিত করা, এর দাবিতে তারা পথে নেমেছে। ফলে মানুষের অধিকার, মানুষকে কিছু টাকা যদি রাষ্ট্র দেয়, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তাহলে সেখানে কোনো অন্যায় নেই। এই দক্ষিণপন্থী দলগুলো এটাকে ব্যবহার করে। বামপন্থীদের উচিত মানুষকে সেখান থেকে তুলে নিয়ে, সেই কিছু সাহায্য করে তুলে নিয়ে এসে তার অবস্থার উন্নতি করা।